স্যার, আপনি যদি প্রস্তুত থাকেন প্লিজ শুরু করুন। ধন্যবাদ ডাক্তার বিজয়কে। আসলে একদিনে অনেক অপরিচিত আলোচনা করা যায় না, আবার যায় সংক্ষেপে। আমরা আজকে 18 নম্বর অ্যাপোজিশনের কথা বলবো। আমরা 18 নম্বর অ্যাপোজিশন থেকে শুরু করি সরাসরি। আমরা যদি ইংলিশ টেক্সটটা একটু দেখি, ফ্রম দিস ইনডুবিটেবল, ইনডুবিটেবল মানে সন্দেহাতীত, সন্দেহাতীত ভাবে আর কি, যেটা ইনডুবিটেবল ট্রুথ, যেখানে সন্দেহ থাকতে পারে না, এরকম একটা সত্য। দ্যাট মানে beside the totality of the symptoms, nothing can by any means be discovered in disease wherewith they would express their need of aid. It follows undeniably বা অনস্বীকার্য, যার স্বীকার করতেই হয় এরকম একটা বিষয়, that this sum of all the symptoms and the conditions is each individual case of disease must be sole indication, the soul guided to the direct us in the choice of a remedy. এখন আমরা এটি যদি বাংলা দেখি, যেহেতু এখানে বলছে ইনডুবিটেবল মানে সন্দেহাতীত ভাবে, ইনডুবিটেবল ট্রুথ মানে সন্দেহাতীত ভাবে সত্য, সন্দেহাতীত ভাবে সত্য থেকে এটি স্পষ্ট যে রোগের লক্ষণ সমষ্টি ছাড়া আর এমন কিছু পাওয়া যায় না তার মাধ্যমে রোগীরা তাদের আরোগ্যের প্রয়োজন প্রকাশ করতে পারে। অর্থাৎ লক্ষণ দিয়েই এই আমার সমস্যা, আমাকে আপনি ভালো করে দিন, এই আমার লক্ষণ। অর্থাৎ এই যে লক্ষণ বা উপসর্গগুলো দেখেই চিকিৎসক যখন বুঝতে পারে, রোগী ঠিক তেমনি ভাবে প্রকাশ করতে পারে লক্ষণের মাধ্যমে তার কষ্টগুলো। সেক্ষেত্রে বলছে আনডিনাইবলি, অর্থাৎ এই যে এটা স্বীকার অনস্বীকার্য মানে স্বীকার না করার উপায়ই নাই। বলছে যে তাই এটি অনস্বীকার্য যে প্রতিটি ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র রোগীর সকল লক্ষণ ও অবস্থার ক্ষেত্রে লক্ষণ সমষ্টিই হলো একমাত্র নির্দেশক বা আমাদেরকে সঠিক ওষুধ নির্বাচনের জন্য সাহায্য করে। আমরা এই যে বঙ্গবতার দেখলাম বহু, আমরা যদি এটাকে আর একটু সরল ভাবে বলি, সংক্ষেপে বলি, তাহলে কি বলতে পারি? রোগীর বাহ্যিক ও মানসিক লক্ষণ সমষ্টি, অর্থাৎ শারীরিক এবং মানসিক টোটালিটি অফ সিমটম যেটাকে আমরা বলি, এটি হলো রোগ নির্ণয় এবং সঠিক ওষুধ নির্বাচনের একমাত্র নির্দেশক বা পথ প্রদর্শক। অর্থাৎ সিমটম অফ টোটালিটি ছাড়া আমরা ঔষধ নির্বাচনের জন্য বা রোগীর সমস্যা নির্ধারণ করার আর কোনো বিকল্প পথ নাই। আমরা কিন্তু বলি সুন্দর সিমটম অফ টোটালিটি, 18 নম্বর এখন পরিষ্কার করছে যে রোগীর বাহ্যিক, শারীরিক এবং মানসিক সকল স্তরের লক্ষণ যে সমষ্টি লক্ষণের, এটি দ্বারাই একমাত্র রোগ নির্ণয় করা সম্ভব এবং সঠিক ঔষধ নির্বাচন
এর জন্য একমাত্র মাপকাঠি, একমাত্র নির্দেশক, একমাত্র পথ প্রদর্শক, অর্থাৎ লক্ষণ সমষ্টি আমাদেরকে ঔষধ নির্বাচনের জন্য পথ দেখায়। এই অ্যাফোরিজমে আমাদের মূল কথা ধরি, কি অ্যাফোরিজমের কথাটা কি? রোগীর সামগ্রিক লক্ষণ সমষ্টি সঠিক ঔষধ নির্বাচনের একমাত্র নির্দেশক। আমরা অনুবাদে অনেক লাইন বলছি, সংক্ষেপে বললাম রোগীর বাহ্যিক ভাবে শারীরিক এবং মানসিক, বাহ্যিক ও শারীরিক মানসিক লক্ষণ সমষ্টি রোগ নির্ণয় এবং সঠিক ঔষধ নির্বাচনের একমাত্র নির্দেশক বা পথপ্রদর্শক। আরো সংক্ষেপে বলা যায় রোগীর সামগ্রিক টোটালিটি অফ সিমটম, যেটাকে আমরা বলি, সঠিক ঔষধ নির্বাচনের একমাত্র নির্দেশক, অর্থাৎ লক্ষণ সমষ্টি চূড়ান্ত। এখন এখানে আমরা 2-3টা লক্ষণ নিয়ে একটা ওষুধ নির্বাচন করি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মিলে যায়, মানে পিকুইলার সিমটম চলে আসছে বা রেয়ার সিমটম চলে আসছে, যে কারণে সঠিক ঔষধ বা সিমিলিমাম ঔষধ হয়ে গেছে। কিন্তু এটি কথা নয়। কেন্ট এই জায়গাটায় একেবারে পরিষ্কার করছে। কেন্ট বলছেন রোগীর যা সাধারণ তা নাও, যা অসাধারণ তা নাও, যা শারীরিক সেক্ষেত্রে সেটাও নাও, যা মানসিক সেটাও নাও। অর্থাৎ রোগীর বলা সকল স্তরের লক্ষণ নাও, কোনটা বাদ দিও না। কারণ যেটি তুমি বাদ দেবে সেই লক্ষণটিই তোমার একটি পথ দেখাতে পারে। কেমন? আপনি ছোট একটা লক্ষণ নেননি, কিন্তু সেই লক্ষণটা সাধারণ একটি লক্ষণ, সেই লক্ষণটা একটি সহগামী লক্ষণ এমন ভাবে তৈরি করতে পারে যেটি অসাধারণ হয়ে উঠবে। আমরা যখন লক্ষণ নিয়ে কথা বলবো আগামী সোমবারে বা মানে সোমবারের ক্লাসগুলোতে, সেগুলো শুনলে এগুলো বুঝতে পারবেন। তাহলে আমরা এই অ্যাফোরিজম থেকে শিখলাম কি, যে রোগীর সামগ্রিক লক্ষণ অর্থাৎ শারীরিক এবং মানসিক দুই স্তরের সব বিষয়গুলোকে একীভূত করা, যেটাকে বলি আমরা সিমটম অফ টোটালিটি। এই বা টোটালিটি অফ সিমটম, এই জায়গাটাকে আমাদের ওষুধ নির্বাচনের একমাত্র পথ। এই অ্যাফোরিজমের মূল কথা হচ্ছে কিছু আমাদের রোগী প্রকাশ করে না, আর লক্ষণ ছাড়া সঠিক ওষুধ নির্বাচন করা যায় না, লক্ষণ ছাড়া সঠিক রোগকে চেনা যায় না। অতএব এই যে লক্ষণ শারীরিক এবং মানসিক লক্ষণের যে সমষ্টি, যেটাকে আমরা বলি টোটালিটি অফ সিমটম, এটি ঔষধ নির্বাচনের একমাত্র পথ। এই 18 নম্বর অ্যাফোরিজমে এই কথাটাই পরিষ্কারভাবে বলা হলো। এবারে আমরা আসি 19 নম্বর অ্যাফোরিজমে। আমি টেক্সট একটু পড়েই নেই, ইংরেজি সংক্ষেপে একটু পড়ি। নাও as disease are nothing more than alternation অর্থাৎ পরিবর্তন, যেটা আমরা বলি। নাও as disease are nothing more than alteration in the state of health of the healthy individual which express themselves by morbid মানে আমরা রোগগ্রস্ত বলি বা পীড়িত, সাইন্স এই রোগগ্রস্ত অবস্থার চিহ্ন যেটা। and the cure is also only possible by a change to the healthy condition of the state of health of the diseased individual. It is a very evident মানে স্পষ্ট করা, এটা একেবারে পরিষ্কার করছে যে that medicines could never cure disease
if they did not possess the power of altering man's state to health, which depends on sensations and functions. Indeed, that their curative power must be owing solely মানে একচেটিয়া বা কেবল মাত্র আর কি, to the power the process of altering man's state of health. এই জায়গাটায় বলা হচ্ছে now as disease are nothing more than alterations, মানে একটা পরিবর্তন হয়। যেহেতু রোগ হলো অসুস্থ মানুষের স্বাস্থ্যগত অবস্থার একটা পরিবর্তন, যা কিভাবে প্রকাশ পায়? in the state of health of the healthy individual which express themselves by morbid. এই যে অসুস্থতা, মানুষটির অসুস্থতা প্রকাশ পায় কিসের মাধ্যমে? লক্ষণের মাধ্যমে। and the cure is also only possible by the sense to the healthy condition of a state of health of disease individual. এখানে বলা হচ্ছে এবং রোগ যে আরোগ্য হয়, আরোগ্য কেবল রোগীর অস্বাস্থ্যকর অবস্থাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সম্ভব। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? তাই এটি অত্যন্ত স্পষ্ট, ওষুধের যদি অনুভূতি, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে which depends on the sensations, ওষুধের অনুভূতি, and functions, ওষুধের কার্যাদি বা কার্যাবলী। এই যে কাজ পরিবর্তন করার ক্ষমতা না থাকে, অর্থাৎ আমরা কি বুঝতে পারি এখান থেকে? ওষুধের যদি মানুষের অনুভূতি এবং শারীরিক কাজকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে, তবে কখনো সেটি ওষুধও রোগ সারাতে পারে না। আমরা দেখবেন যখন ওষুধ প্রয়োগ করি তখন তার অনুভূতির পরিবর্তন ঘটে। রোগী আসা তার অনুভূতিতে বলছে আমার এরকম এরকম লাগে, যখন ওষুধ দেওয়া হয় তখন তার সেই অনুভূতিগুলো দূর হয়ে যায়। এই কথাটা এখানে বলছে, যেহেতু ওষুধ এই অনুভূতি বা কার্যকরী পরিবর্তন করতে পারে, কারণ ওষুধের মধ্যে একটা শক্তি আছে যা তার অনুভূতি স্তরে এবং দৈহিক স্তরে কাজ করার ক্ষমতা আছে, সে কারণে এটি পরিবর্তন হয়। ওষুধের রোগ সারানোর ক্ষমতা মূলত মানুষের স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন করার ক্ষমতার উপরেই নির্ভর করে। আমরা একটু পেছাই বললাম মনে হয়, একটু সংক্ষেপ করি। এই যে সূত্রের মূল কথাটা আমরা সংক্ষেপে একটু বলি, মানুষের যে স্বাস্থ্যগত অবস্থার যে পরিবর্তন বা দেহে কৃত্রিম লক্ষণ তৈরি করার উপর কে তৈরি করে? আমাদের ওষুধ। অর্থাৎ দেহের ভিতরে গিয়ে একটা আর্টিফিশিয়াল ডিজিজ, আমরা আগে আলোচনা করছিলাম অন্যান্য সূত্রগুলোতে, আগের সূত্রগুলোতে, অর্থাৎ আমাদের যখন ওষুধ দেহে যায়, দেহে গিয়ে জীবনী শক্তির সঙ্গে সে একীভূত হয় এবং দেহে একটি আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে, এবং সেই আর্টিফিশিয়াল ডিজিজটি যে মূল যে ডিজিজ তার চেয়ে একটু পাওয়ারফুল হয় বিধায় আমাদের রোগ আরম্ভ হয়। এটা আমরা আগের সূত্র জেনেছি। এবারে আমরা তাহলে মানুষের স্বাস্থ্যগত অবস্থার যে পরিবর্তন বা দেহের কৃত্রিম লক্ষণ সৃষ্টি করার উপরেই ওষুধের রোগ নিরাময় ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভর করে। অর্থাৎ এই সূত্র থেকে আমরা বলতে পারি ঔষধের রোগ সারানোর ক্ষমতা নির্ভর করে সুস্থ মানুষের দেহে পরিবর্তন বা লক্ষণ সৃষ্টির ক্ষমতার উপর। এখন কোন ধরনের লক্ষণ সৃষ্টি করতে পারবে? এখানে এই সূত্রের মূল কথাটা হচ্ছে, আমরা যখন ওষুধ প্রয়োগ করি তখন জীবনীর সাথে সেটা একটা মেলবন্ধন তৈরি করে এবং একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম রোগ তৈরি করে। এই কৃত্রিম রোগের যে ক্ষমতা
সেই ক্ষমতা দিয়ে সে ন্যাচারাল যে ডিজিজ সেটিকে আরোগ্য করে বা দূরীভূত করে। এই কারণে বলা হচ্ছে এই অ্যাফোরিজমে, যেহেতু সেটি করতে পারে, ঠিক একই কারণে ওষুধের রোগ সারানোর ক্ষমতা নির্ভর করে সুস্থ মানুষের দেহে পরিবর্তন বা লক্ষণ সৃষ্টির ক্ষমতা। এখানে প্রুভিং আমরা বিষয়টাকে বুঝতে চাই। প্রুভিং অর্থাৎ আমাদের দেহে সুস্থ অবস্থায় একজন প্রুভারের দেহে ওষুধ প্রয়োগ হয়, তখন কিছু লক্ষণ সে তৈরি করতে পারে। একজন সুস্থ মানুষের দেহে আমাদের ওষুধ লক্ষণ তৈরি করতে পারে, বিধায় অসুস্থ অবস্থায় ওই জাতীয় লক্ষণ বা সদৃশ্য লক্ষণ যখন প্রযুক্ত হয় তখন সে আরোগ্য করতে পারে। এই সূত্রের মূল কথা হলো এখানে। অর্থাৎ আবার বলি, আমরা প্রুভিং ক্ষেত্রে কি দেখলাম? প্রুভিং ক্ষেত্রে আমরা জানি যে ওষুধ যখন প্রুভিং হয় সুস্থ দেহের উপরে, তখন কিছু কৃত্রিম লক্ষণ তৈরি করে, রোগস লক্ষণ তৈরি করে। এই লক্ষণ তৈরি করার ক্ষমতা ওষুধের আছে বিধায় রোগ ভালো করার ক্ষমতাও আছে। এই কারণে অ্যাফোরিজমের মূল কথা হচ্ছে এই ওষুধের রোগ সারানোর ক্ষমতা নির্ভর করে সুস্থ মানুষের দেহে পরিবর্তন বা লক্ষণ সৃষ্টির ক্ষমতার উপরে। অর্থাৎ যখন প্রুভিং হয়েছে তখন কি কি লক্ষণ তৈরি করছে, কি ক্ষমতা দেখাতে পারছে, ঠিক সমক্ষমতা সম্পন্ন লক্ষণের উপর সে কাজ করতে পারে। এরপরে আমরা 20 নম্বর অ্যাফোরিজমে যাই। যদি দিস স্পিরিট লাইফ, আত্মিক বা সূক্ষ্ম, পাওয়ার টু alter man's state of health, which lies hidden, এর মানে লুকানো বা লুকায়িত, যাই বলে রাখা বা গোপন, in the inner nature of medicine, can in itself never be discovered by us by a mere effort of reason মানে আমরা বলি যুক্তি। এখানে আর কি, it is only by experience of the phenomena, মানে ঘটনা বা লক্ষণ সমূহ, in displays which acting of the state of health of man, that we can become clearly cognizant কথা হতো অবগত বা পরিজ্ঞাত হওয়া। আমরা যদি ব্যাখ্যায় আমরা বঙ্গমত দেখি, ওষুধের ভিতরের বা আভ্যন্তরীণ প্রকৃতিতে মানুষের স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন করার যে সূক্ষ্ম বা আত্মিক শক্তি লুকিয়ে আছে, তা কেবল যুক্তি বা চিন্তা দিয়ে কখনোই আবিষ্কার করা সম্ভব নয়। এখানে কিন্তু আকার ইঙ্গিতে মহাত্মা অ্যালোপ্যাথির কথা বলছেন। সুস্থ মানুষের উপর ওষুধ প্রয়োগ করলে এটি যে সকল লক্ষণ বা পরিবর্তন দেখাতে পারে, কেবল সেই অভিজ্ঞতা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ওষুধের এই শক্তি সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারি। এখানে কিন্তু প্রুভের কথা বলা হচ্ছে, প্রুভিং অর্থাৎ আমাদের ওষুধগুলো স্বাস্থ্যের অবস্থার একটা পরিবর্তন ঘটায়। তখন কার স্বাস্থ্যের পরিবর্তন ঘটায়? যে সুস্থ মানুষ, তার স্বাস্থ্যের পরিবর্তন ঘটায়। এবং এই পরিবর্তন করার যে সূক্ষ্ম বা আত্মিক স্পিরিচুয়াল বলা হচ্ছে, এখানে শক্তি ভিতরে লুকিয়ে থাকে, এগুলো কখনো যুক্তি দিয়া বা চিন্তা দিয়ে আবিষ্কার করা যায় না। ওষুধ যখন মানুষের উপরে প্রয়োগ করা হয়, তখন যে সকল পরিবর্তন, যে সকল লক্ষণ বা অনুভূতি প্রকাশ করে প্রুভার, কেবল সেই অভিজ্ঞতা পর্যবেক্ষণের মাধ্যমেই ওষুধের শক্তি সম্পর্কে আমরা জানতে পারি।
অর্থাৎ প্রুভারের অনুভব লক্ষণ এবং বাহ্যিকভাবে যেসব লক্ষণ প্রকাশিত হয় সেগুলো আমরা পর্যবেক্ষণের মাধ্যমেই জানতে পারি। কিন্তু এগুলোকে যুক্তি দিয়া এখানে আকার ইঙ্গিতে অ্যালোপ্যাথের কথা বলা হচ্ছে। আমরা যদি এই অ্যাফোরিজমটাকে একটু সংক্ষেপে বলি তাহলে বলতে পারি ওষুধের অন্তর্নিহিত যে সূক্ষ্ম আরোগ্য শক্তি কেবল যুক্তি বা অনুমান দিয়ে আবিষ্কার করা সম্ভব নয়। সুস্থ মানব দেহে ঔষধ প্রয়োগের পরে মানে এখানে পূর্বে কথা বলা হচ্ছে উৎপন্ন লক্ষণ সমূহ কেবলমাত্র পর্যবেক্ষণের মাধ্যমেই জানা সম্ভব। অর্থাৎ যখন প্রুভিং চলে তখন রোগীর অনুভবের লক্ষণ এবং বাহ্যিক লক্ষণ কেবলমাত্র যারা প্রুভারকে পর্যবেক্ষণ করছে সেই সব মানুষই এটা ভালোভাবে বুঝতে পারেন। এই যে অ্যাফোরিজমের যে মূল কথা আমরা বলি ওষুধের ভিতরে যে আরোগ্য শক্তি কেবল যুক্তি দিয়ে নয় বরং সুস্থ দেহে প্রয়োগের মাধ্যমেই জানা যায়। কিভাবে? সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে। অর্থাৎ ওষুধ এখানে প্রুভিং এর কথা কিসের কথা এখানে কিন্তু প্রুভিং এর কথাটাই আকার ইঙ্গিতে বলা হচ্ছে। আর আমাদের ওষুধ যখন আমরা মিডিয়া দেখি তখন দেখা গেছে যে সে একটা ওষুধ প্রুভিং করা হচ্ছে এবং সুস্থ দেহে, এই কথা বারবার বলা হচ্ছে সুস্থ দেহে। অর্থাৎ কোন অসুস্থ রুগ্ন মানুষের উপরে হোমিও ওষুধ প্রুভিং হয়নি, কোন ইতর প্রাণীর উপরে পশু পাখির উপরে হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ হয়নি, কেবলমাত্র মানব এবং সুস্থ মানবের উপরে। তাহলে এই অ্যাফোরিজমে দেখলাম আমরা ওষুধের ভেতরে আরোগ্য শক্তি কেবল যুক্তি দিয়ে না বরং সুস্থ দেহে প্রয়োগের অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে আমাদের যে লক্ষণ আমরা দেখি সেটা কিন্তু সুস্থ দেহে প্রবীণ হওয়ার ফল থেকে লক্ষণই পাওয়া যাচ্ছে। সুস্থ দেহে প্রবীণ হয়েছে একাধিক জায়গায় একাধিক ভাবে। এরপরের অ্যাফোরিজম অনেক বড়, আমি শুধু বাংলাটা আলোচনা করে তারপর আমার মূল কথাটা বলি। এই অ্যাফোরিজমে now as it is undeniable মানে এখানে অনস্বীকার্য কথা বলতে that the curative principle in medicine is not it itself perceptible আমরা বলতে পারি বোধগম্য বা দৃষ্টিগোচর হওয়া, and as in pure experiments একেবারে খাঁটি পরীক্ষার কথা বলছে with medicines conducted by the most accurate observation। এখানে কিন্তু বারবার বলছে অবজারভেশন, পর্যবেক্ষণের কথা বলছে। nothing can be observed that can constitute them medicines or remedies except the power of causing distinct alternation in the state of health of the human body। অনেক বড় অ্যাফোরিজম, এই অ্যাফোরিজমটা আমি পুরো পড়বো না, 19 নম্বর 20 নম্বর অ্যাফোরিজম 21 নম্বর অ্যাফোরিজমটা অনেকটা বড়, আমরা একটু বাংলাটা পড়ি। যেহেতু এটি অনস্বীকার্য যে ওষুধের আরোগ্যকারী শক্তিটা চোখে দেখা যায় না, এটি অত্যন্ত সূক্ষ্ম এবং কেবলমাত্র পর্যবেক্ষণের মাধ্যমে সুস্থ মানুষের উপরে ওষুধ পরীক্ষায় কেবল মানুষের স্বাস্থ্যের সুস্পষ্ট পরিবর্তন এবং বিভিন্ন রোগ লক্ষণ সৃষ্টি ছাড়া কিছুই দেখা যায় না। তাই এটি স্পষ্ট যে ওষুধ যখন রোগ নিরাময়কারী হিসেবে কাজ করে তখন তা বিশেষ রোগ লক্ষণ সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্যের পরিবর্তন ঘটিয়ে তার আরোগ্যকারী ক্ষমতা
প্রকাশ করে। সুতরাং প্রতিটি স্বতন্ত্র ঔষধের রোগ সৃষ্টি করার ক্ষমতা এবং সেই সাথে রোগ নিরাময় করার ক্ষমতা জানতে হলে সুস্থ শরীরে ওষুধটি যে অসুস্থ লক্ষণ তৈরি করে কেবল তার উপরে আমাদের নির্ভর করতে হবে, কারণ এটি ওষুধের অন্তর্নিহিত আরোগ্য শক্তির একমাত্র বাহ্যিক প্রকাশ। এই যে বড় ব্যাখ্যা, বড় কথা, এখানে মূল কথা কি? আমরা প্রয়োগের সময় দেখি ওষুধ কিভাবে প্রয়োগ হয়। ওষুধ আপনি খাওয়ালেন, এই ওষুধকে আমরা ভিতরে কি শক্তি আছে সেটা চোখে দেখতে পাই না। এটা যখন একজন সুস্থ মানুষের উপরে দেওয়া হয় তখন তার স্বাস্থ্যে কিছু বিকৃতি ঘটে, কিছু পরিবর্তন ঘটে এবং কিছু নির্দিষ্ট রোগ লক্ষণ ছাড়া আমরা আর কিছুই দেখি না। সেটা তার অনুভূতি স্তরে হতে পারে, তার মানসিক স্তরে যেটা বলি আমরা সেটা হতে পারে, তার বাহ্যিক হতে পারে, কিন্তু লক্ষণ প্রকাশ করে আর কিছুই আমরা দেখি না। আমরা যখন ওষুধকে নিরাময়ের জন্য ব্যবহার করি তখনও কিছু রোগ লক্ষণ দেখে দেই এবং যেহেতু রোগ তৈরি করতে পারে ওষুধটি, সেটি ভালোও করতে পারে। এই সূত্রের মূল কথা আমার সংক্ষেপে একটু বলি। সুস্থ শরীরে ওষুধ প্রয়োগ করে যে কৃত্রিম রোগ লক্ষণ সৃষ্টি হয় তা দেখেই ঔষধের রোগ সৃষ্টিকারী এবং রোগ নিরাময়কারী ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ ঔষধের রোগস ক্ষমতার মধ্যেই আরোগ্য শক্তি একমাত্র প্রমাণ হিসেবে বোঝা যায়। আমরা এই কারণেই বলি যা রোগ তৈরি করে তা রোগ আরোগ্য করে। অর্থাৎ রোগ যদি সে তৈরি করতে না পারে তাহলে সে আরোগ্য করতে পারে না। এই অ্যাফোরিজমের মূল কথা হলো সুস্থ দেহে ওষুধ যেসব লক্ষণ সৃষ্টি করে সেগুলো দেখেই আমরা বুঝতে পারি তার রোগ সৃষ্টিকারী এবং নিরাময়কারী শক্তি। আমরা মেডিকেল যখন পড়ি তখন আমরা একটা ওষুধকে পড়লাম, ধরুন এখন নাইট প্রচন্ডতা, এখন একটা মূল কথা হলো আকস্মিকতা। হঠাৎ হঠাৎ আমরা বলি হঠাৎ আসছে, ভয়ঙ্কর ভাবে আসছে। যখন প্রুভিং ওষুধটা হয়েছে তখন কিন্তু এইসব লক্ষণ তার মধ্যে সুস্থ দেহে প্রকাশিত হয়েছিল বিধায় আমাদের মেডিকেল সেই সব লক্ষণ আসছে একাধিক জায়গায় একাধিক ভাবে প্রুভিং এর সময়। এই সূত্রের মূল কথা হচ্ছে সুস্থ দেহে যেসব লক্ষণ তৈরি করে আমাদের ওষুধ সেগুলো দেখেই আমরা বুঝতে পারি এই ওষুধটি দ্বারা কি রোগ সৃষ্টি করতে পারে এবং কি কি রোগ ভালো করতে পারে, কি তার ক্ষমতা। অর্থাৎ লক্ষণ দেখে আমরা বলতে পারি যে এই লক্ষণ এই ওষুধ ভালো করতে পারে। 22 নম্বর অ্যাফোরিজমে অনেক বড় অ্যাফোরিজম পড়বো না, এতটা পড়া সম্ভব না, ইংরেজিতে অনেক দেরি হয়ে যাবে। আমি একটু অর্থটা দেখে শুধু বলি। রোগকে দূর করে সুস্থ করতে হলে লক্ষণ সমষ্টি ছাড়া আর কিছুই দূর করা যায় না এবং একইভাবে ওষুধ ও সুস্থ মানুষের দেহে লক্ষণ সৃষ্টি করা এবং রোগীর দেহ থেকে তা দূর করা ক্ষমতা ছাড়া আর কোনো আরোগ্যকারী বৈশিষ্ট্য দেখাতে পারে না। দেখেন কি চমৎকার কথাটা বলছে এখানে। অর্থাৎ রোগকে দূর করার জন্য এবং রোগীকে সুস্থ করতে হলে আমাদের কি দূর করতে হয়? লক্ষণ সমষ্টি।
যে লক্ষণ প্রকাশ করে নিয়ে আমাদের কাছে আসছে, আমরা সব লক্ষণকে একীভূত করে আমরা সেটিকে, যেমন পরিণাম 12-13-তে বলা হচ্ছে যে লক্ষণ দূর হয়ে যাওয়া মানে কি, রোগও দূর হয়ে যাওয়া। এখানে সেই কথাটা একটু পুনরাবৃত্তি, অর্থাৎ রোগী সুস্থ করতে হলে তার লক্ষণ সমষ্টি আমাদের দূর করতে হবে, এছাড়া আমাদের আর কিছু করার নাই। ঠিক একভাবেই ঔষধ মানুষ, সুস্থ মানুষের দিয়ে যখন প্রবীণ হয় তখন লক্ষণ তৈরি করে, আবার যখন রোগী দেহে আমরা প্রয়োগ করি তখন সে লক্ষণ দূর করে দেয়, ওই একই লক্ষণ সে দূর করে দেয়। এছাড়া ঔষধের মধ্যে আর কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না। অর্থাৎ রোগ তৈরি করতে পারে ওষুধ, আবার রোগ ভালো করতে পারে। যখন প্রবীণ হয় সুস্থ দেহে তখন তৈরি করে, আর যখন রোগ লক্ষণ রোগীর লক্ষণযুক্ত রোগীর ওষুধ প্রয়োগ করি আমরা তখন সে ভালো করতে পারে। ওষুধের মধ্যে এই দুইটি বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ রোগ লক্ষণ তৈরি করতে পারে এবং সমলক্ষণ সে আরোগ্য করতে পারে। এই সূত্রকে আমার সংক্ষেপে একটু বলি। রোগীকে সুস্থ করতে হলে তার লক্ষণ সমষ্টি দূর করতে হবে। এর আগের বলছেন যে লক্ষণ দূর করতে পারি তাহলে আভ্যন্তরীণ বিকৃতি হোক বা যে বিকৃতি হোক তার আর কিছু অবশিষ্ট থাকতে পারে না। অনেকেই আমাদের বলেন, স্যার ওষুধ খেলাম গলব্লাডারের, এখন তার মতো ব্যথা হয় না, আবার একটু আল্ট্রাসাউন্ড করবো, আমি তো 6 মাস ভালো আছি, আগে তো 15 দিন ভালো থাকতাম না, এখন আল্ট্রাসাউন্ড করে দেখবো। আমরা বলি দেখেন, আল্ট্রাসাউন্ড করে বল, স্যার আমার পাথর আর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ লক্ষণ চলে গেছে, সমস্যাও চলে গেছে। এই অ্যাপোরিজমে রোগীকে সুস্থ করতে হলে লক্ষণ সমষ্টি সমূলে দূর করতে হবে এবং এর জন্য এমন ঔষধ আমাদের দিতে হবে যার সমলক্ষণ বা বিপরীত লক্ষণ তৈরি করার ক্ষমতা আছে। আমরা রোগীর যে ওষুধ দেবো ন্যাট্রামিউর, যেসব লক্ষণ রোগী প্রকাশ করছে ন্যাট্রামিউরের সঙ্গে মেটেরিমেডিকা তার লক্ষণের মেলে, তাহলে কেবলমাত্র এই লক্ষণের সদৃশ্য যদি হয় ওষুধ সদৃশ্য, তাহলেই কেবলমাত্র এই লক্ষণ দূরীভূত হবে। এই অ্যাপোরিজমে যে মূল কথাটা বলি, এভাবে বলতে পারি, রোগ যদি সারাতে হয় তাহলে লক্ষণ সমষ্টি দূর করতে হবে। লক্ষণ সমষ্টি এই কথাটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, শুধু লক্ষণ নয়, লক্ষণ সমষ্টি। এই 3টি 4টি অ্যাপোরিজম প্রত্যেক জায়গাতে বসে টোটালিটি অফ সিমটমস, টোটালিটি অফ সিমটমস, লক্ষণ সমষ্টি। আমরা কিন্তু যখন সুপারফিশিয়াল মেডিসিন নির্বাচন করি তখন লক্ষণ দূর হয়, কিছু কিছু আংশিক পার্শিয়াল সিমটমস দূর হয়। যদি সিমিলিমাম ওষুধ হয় তাহলে লক্ষণ সমষ্টি দূর হয়, এবং আমাদের দরকার লক্ষণ সমষ্টি। অর্থাৎ হ্যানিম্যান বলছে সদৃশ ওষুধ প্রয়োগ হলে রোগীর দেহে অবশিষ্ট আর কোনো উপসর্গ বা লক্ষণ থাকতে পারে না। এই যে লক্ষণ সমষ্টি, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এই অ্যাপোরিজমের মূল কথা হচ্ছে রোগ ভালো করতে চাই আমরা, তাহলে লক্ষণ সমষ্টি দূর করতে হবে। যার জন্য এমন একটা ওষুধ দিতে হবে যার সমলক্ষণ বা বিপরীত লক্ষণ তৈরি করতে পারে। অর্থাৎ মেটেরিমেডিকায় যে ওষুধে ওই লক্ষণগুলো আছে কেবলমাত্র সেই লক্ষণ সমৃদ্ধ ওষুধ দিয়েই আমরা রোগীর লক্ষণ দূর করতে পারি, কারণ ওই লক্ষণগুলো সুস্থ দেহে রোগীর মধ্যে তৈরি করেছিল। বিধায় বিপরীতক্রমে
ওষুধ লক্ষণ সম ওষুধ দিলে রোগী আরোগ্য। এই যে অ্যাফোরিজমের 22 নম্বর অ্যাফোরিজমের একটা পাদটিকা আছে। এই পাদটিকায় হ্যানিম্যান বলছেন, এখানে তিনি অ্যালোপ্যাথিক বা হেটারোপ্যাথিক পদ্ধতির অসারতা, অর্থাৎ কিছুটা অ্যালোপ্যাথি এবং মানে অন্য পদ্ধতি নিয়ে যা সদৃশ্য নয় এমন পদ্ধতি নিয়ে সমালোচনা করছেন। সেটি কেমন? এই পদ্ধতিকার হ্যানিম্যান তৃতীয় আর এক প্রকার চিকিৎসা করে, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আর যেটা বলছে হেটারোপ্যাথিক, মানে যা সদৃশ্য নয় আবার বিপরীত নয়, এটাকে বলছে হেটারোপ্যাথিক। এই পদ্ধতি রোগীকে এমন ঔষধ দেওয়া হয় যা রোগীর সাথে লক্ষণের কোনো সম্পর্ক থাকে না হেটারোপ্যাথিতে। এই যে তৃতীয় পদ্ধতি কথা বলছে, তিনি পরিষ্কার ভাবে বলছে এটা কোনো চিকিৎসা না, অর্থাৎ রোগীর লক্ষণের সাথে সরাসরি কোনো সম্পর্ক থাকে না। যেহেতু ওষুধের সাথে রোগীর লক্ষণের মিল থাকে না, তাই এই ওষুধ রোগীকে প্রকৃতভাবে সুস্থ করতে পারে, বরং এটি রোগীর শরীরে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গের উপর অযথা আঘাত আনে এবং নতুন কিছু আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে এবং রোগীকে আরো দুর্বল করে তোলে। কোন পদ্ধতি? যে পদ্ধতিতে রোগী ওষুধের সঙ্গে ভালো লক্ষণের মিল থাকে, এটাকে তিনি বলছেন এটারও ঠিক বলছেন। তাহলে দেখুন, আমরা যে হরহামেশা ওষুধ দেই সিমটম কালেকশন না করে, সিমটম কালেকশন না করে বা লক্ষণ সমস্ত বিচার না করে, তাহলে আমাদের কাছে কিছুটা হেটারোপ্যাথিক পদ্ধতি হয়ে যায়। আর লক্ষণ মিলছে আর অধিকাংশ মেলে নাই, ওষুধটা দিয়ে দিচ্ছি। এতে হয় কি, রোগীর শরীরে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গে অযথা একটা সমস্যা তৈরি করতে পারে এবং অনেক সময় কৃত্রিম রোগ তৈরি করে। এই হেটারোপ্যাথিক সিস্টেমটাই, এই অ্যাফোরিজমটা আমাদের আছে অ্যাফোরিজমে 22 নম্বর অ্যাফোরিজমে পাদটিকায় এই হেটারোপ্যাথিক কথা বলছেন, অর্থাৎ এখানে রোগীর লক্ষণের সাথে সরাসরি সম্পর্ক থাকে না। আমরা হোমিওপ্যাথিক ঘটনাটা পাই, হেটারোপ্যাথিক হয়ে যায় অনেক ক্ষেত্রে। মনে আসছে দিয়ে দিচ্ছে একটা, না কজেশন, না সেন্সেশন, না ডিলেশন, না মাইন্ড চ্যাপ্টার, কোনো বিষয় না করে আন্দাজে আসছে, আমার এক্সপিরিয়েন্স, অনেকেই বলেন আমার এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে, কিন্তু হেটারোপ্যাথিক হয়ে যায়। 23 নম্বর অ্যাফোরিজমে আমরা হ্যানিম্যান বলছে এখানে অল পিওর এক্সপিরিয়েন্স, সকল খাঁটি অভিজ্ঞতা, however and all careful trial teach us that persistent, অর্থাৎ সকল খাঁটি অভিজ্ঞতা ও সতর্ক পরীক্ষা থেকে আমরা জানতে পারি, কি জানতে পারি? এই পারসিস্টেন্ট মানে দীর্ঘস্থায়ী। symptoms of disease are so far from being removed and annihilated ধ্বংসপ্রাপ্ত, বিনাশকৃত বা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত বা সম্পূর্ণ বিনাশ হয় এমন এমন জিনিস বা নিশ্চিহ্ন হতে পারে, এরকম একটা annihilated মানে ধ্বংসপ্রাপ্ত, বিনাশ হওয়া বা সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়া, এইটিকে বলা হয় annihilated। এখানে বলছেন ওষুধ যেমন কখনোই সম্পূর্ণরূপে বা চিরতরে দূর বা ধ্বংস হয় না,
কারণ কোনটা মানে অ্যান্টিপ্যাথি বা অ্যালোপ্যাথিক বা ওই যে আমাদের আগে দেখলাম একটা বাংলা যেটাকে আমরা বলছি হেটারোপ্যাথিক, এইসব পদ্ধতিতে বলছেন কখনোই চিরতরে রোগ দূর বা ধ্বংস হয়নি। এরপরে বলছে এখানে বাবা বলছে অ্যান্টিপ্যাথিক মানে বিপরীতধর্মী বা চিকিৎসা পদ্ধতি বলছে আর কি, অর প্যালিয়েটিভ। এই সূত্রে কিন্তু বাবা বলছে প্যালিয়েটিভ, আমরা জানি একটু উপশমদায়ক, একটু উপশমকারী ঔষধ। বলছে দ্যাট অন দি কন্ট্রারি, বৈপরীত্য আছে এখানে, ট্রানজিয়েন্ট ক্ষণস্থায়ী, সিমিং এলিভেশন, এলিভেশনও কিন্তু ওই একই ধরনের প্যালিয়েটিভের মতন, একটু উপশম করে প্রশমন ঘটায় এরকম। দে ব্রেক ফোর্থ অ্যাগেইন অনলি। আমি কিন্তু আমার বইয়ে আপনারা এই কতগুলো বিষয় পাবেন না, দেখবেন আমার যে ম্যাথমেটিক্যাল সরল হয় এখানে আমি অনেক সংক্ষিপ্ত করছি, ইংরেজি গুলো একদম শর্ট করছি। অর্থাৎ এখানে দেখবেন একই ধরনের বিশেষণ, দেখেন একবার লিখছে প্যালিয়েটিভ, একবার লিখছে এলিভিয়েশন, একই ধরনের বিষয়। প্যালিয়েটিভ ক্ষণস্থায়ী উপশমকারী, এটা উপশমদায়ক আর কি। আবার এক জায়গায় লিখছে এলিভিয়েশন, এটাও কিন্তু উপশম বা প্রশমন একই ধরনের। আমি একটা লিখছি আমার বইয়ে, আমি সবগুলো লিখিনি, আমি অর্থাৎ অনেক বিশেষণ আমি বাদ দিয়ে গেছি, এগুলো আমি নেই। আমি পুরো সতরা পরিস্থিতি মনে হচ্ছে, আমার বই যখন দেখবেন তখন অনেক সংক্ষিপ্ত। আমি অনেকগুলো বিষয়কে মানে এতটা পরিভাষা, মানে এতটা ওই আগের দার্শনিক যারা সাহিত্যিক তাদের তো আসলে সাহিত্য জ্ঞান এত বেশি প্রখর ছিল, যেটা আমাকে মূল জিনিসটা বোঝার জন্য। সরি, আমার বিদ্যুৎ চলে গেল, আমার বিদ্যুৎ চলে গেছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। যদি আমাকে শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন দেখেন এই যে জায়গায় আমি আমার পড়ে শুনাই আমার বই থেকে, এটা হবে। আমরা এখানে দেখলাম হলো পেজ নাম্বার প্রয়োজন। এখানে আমি কিন্তু ওই এক জায়গায় একটা শব্দ ব্যবহার করছি, যে প্যালিয়েটিভ এই শব্দটাকে আমি বাদ দিয়ে গেছি, আমি ব্যবহার করছি এলিভিয়েশন মানে উপশম বা প্রশমন। এখানে আমি লিখছি দে অনলি রিকার উইথ দ্য ইনক্রিজড ইন্টেন্সিটি এন্ড বিকাম ম্যানিফেস্টলি অ্যাগ্রেসিভ। এখানে মানে স্পষ্ট করে ম্যানিফেস্টলি বা স্পষ্টভাবে অ্যাগ্রেসিভ মানে বৃদ্ধিপ্রাপ্ত। এই সূত্রের মূল কথা হচ্ছে সকল খাতে এবং সতর্ক পরীক্ষা থেকে আমরা জানতে পারি রোগের দীর্ঘস্থায়ী লক্ষণগুলোর বিপরীতে লক্ষণযুক্ত অসৎ কোন রোগ চিরতরে ধ্বংস বা বিনাশ করতে পারে না বা হয় না। ক্ষণিকের জন্য, মানে এখানে বারবার বলতে প্যালিয়েটিভ বা এলিভিয়েশন, এই কিছু সময়ের জন্য উপশম হয় মনে হলো, এরপর রোগ লক্ষণগুলো পুনরায় তীব্র আকারে পুনরায় ফিরে আসে এবং পরবর্তীতে স্পষ্টভাবে বেড়ে যায়। দেখুন এই যে অ্যাফোরিজমে আমরা দেখি বাস্তব জীবনে সেটি, একবার ডাক্তার কাছে ওষুধ খাচ্ছেন, এসে বলেন কি স্যার ভালোই তো ছিলাম, ওষুধ যে কয়দিন খাই স্যার সেই কয়দিন ভালো থাকে, ওষুধ বন্ধ করার পরেই আবার সমস্যাটা আমার দেখা দেয়। এই কথাটা কিন্তু আমরা এই
অ্যাফোরিজমটিতে হেইম্যান টেক্সট আমাকে পরিষ্কার করছে। অর্থাৎ এখানের মূল কথাও আমরা যে সংক্ষেপে বলি, এই যে বিপরীত ধর্মী, সেটা অ্যালোপ্যাথিক, সেটা উনি বলছে অ্যান্টিপ্যাথিক, মানে বিপরীত ধর্মী, অ্যান্টিপ্যাথিক বা এখানে প্যালিয়েটিভ বা এভ্যালুয়েশন, এলিভিয়েশন, যাই বলি আমরা, এই যে উপসংহার বা বিপরীত ধর্মী চিকিৎসায় রোগীর, এই কথা সংক্ষেপে বলে, এই বিপরীত ধর্মী চিকিৎসায় বা উপশমকারী চিকিৎসায় রোগীর স্থায়ী আরোগ্য হয় না, বরং এতে ক্ষণিকের উপশমের পর রোগটি আগের চেয়ে আরো তীব্র এবং ভয়ঙ্কর ভাবে ফিরে আসে, ভয়াবহ আকারে ফিরে আসে। এই কারণে আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাজটা করি, হ্যাঁ ওষুধ খেয়ে যাও, ওষুধ খেয়ে যাও, না দিয়ে যাও, রাতে 10 ফোঁটা রাতে খাও প্রতিদিন, অ্যাকাউন্ট দিয়ে দিলাম, প্রতিদিন খাও। রোগী 1 মাস করে এসে বলছে, স্যার ভালো তো লাগে, গ্যাস একটু কম। পরের মাসে এসে বলছে, স্যার ভালো হচ্ছে না, 1 ml অ্যাকাউন্ট 10 ফোঁটা করে খেয়ে যাও, 10 ml 10 ফোঁটা করে খেয়ে যাও। 6 মাস পরে এসে বলছে, স্যার আমার তো অনেক সমস্যা তৈরি হয়েছে, শরীরে নতুন যে আগে বলছে। অর্থাৎ এই যে উপশম দাও ওষুধ প্রয়োগের ফলে রোগীর নতুন নতুন অনেক সমস্যা জন্ম নিয়েছে। এ ব্যাপারে কিন্তু 22 নম্বর প্রয়োজনে 21 নম্বর 17 করছে আমাদের, আমরা সেটা বুঝতে চাই। প্রয়োজনের মূল কথা দেখলাম, সাময়িক উপশম হলেও এরপরে রোগ আরো তীব্র আকার ধারণ করে ফিরে আসে। এই কারণে আমাদের এই প্যালিয়েটিভ বা অ্যান্টিপ্যাথির মতো চিকিৎসা থেকে দূরে থাকা উচিত। আমরা আসি 24 নম্বর অ্যাফোরিজমে। There remains, অতএব, therefore no other mode of employing. Employing কথা হচ্ছে আমরা এখানে ব্যবহার করা, প্রয়োগ করা, কাজে লাগানো, মানে যুক্ত করা, এরকম একটা শব্দ। Employing আমরা ব্যবহার করি, ব্যবহার করতে পারি in disease that promises of service beside and homeopathy by means of particularity of the symptoms of the case of disease. A medicine which among all medicines, এখানে বলছে ব্ল্যাকের মধ্যে একটা কথা আছে, প্যাথোজেনেটিক কথা হচ্ছে রোগ সৃষ্টি। Effects are known from having been tested in healthy individuals. তার স্বতন্ত্রতা স্বাস্থ্যের কথা বলছে এখানে, ব্র্যাকেটের মধ্যে রাখছে। মূল কথা হচ্ছে medicines has the power and the tendency to produce an artificial morbid. এই produce artificial bodies, মানে morbid কি, morbid হচ্ছে বা morbid হচ্ছে কি, পীড়া, অসুস্থতা, একটা কৃত্রিম অসুস্থতা। Morbid state most similar to that of the case of disease in the question. There remains, অতএব হোমিওপ্যাথিক পদ্ধতি ছাড়া রোগ নিরাময়ে ওষুধের ব্যবহারের আর কোন পদ্ধতি বাকি থাকে না। এখানে কিন্তু হোমিওপ্যাথির জয়গান, হোমিওপ্যাথির একটু মন্দ বলা হচ্ছে। এই পদ্ধতিতে, কোন পদ্ধতিতে? হোমিওপ্যাথিতে আমরা রোগীর লক্ষণ সমষ্টির জন্য সুস্থ মানুষের শরীরে ওষুধ পরীক্ষা করি এবং রোগীর জন্য এমন একটা ওষুধ নির্বাচন করি যার
রোগীর লক্ষণ সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ হয় বা একই রকম কৃত্রিম রোগ লক্ষণ তৈরি করার ক্ষমতা থাকে যেসব ওষুধের, সেই সব ওষুধ আমরা রোগীর জন্য নির্বাচন করে থাকি। আমরা রোগীর লক্ষণ সমষ্টি সংগ্রহ করেই কোথায় যাই? মেডিকেলে যাই। অর্থাৎ যেসব লক্ষণ আমি নিয়েছি, টোটালিটি অফ সিমটম, এই সিমটম সম্পন্ন ওই রকম কোন ওষুধের মধ্যে আছে আমরা বের করে সেই ওষুধটি রোগীর জন্য ব্যবস্থা চিন্তা যারা তারা অবশ্যই করার করেন তার লক্ষণ সংস্করণ কোন রুব্রিক আছে পাওয়া যায়নি, সেগুলো নিয়ে বিশ্লেষণ করেন রোগীর লক্ষণ এবং মেডিকেলে কোন শক্তি ওই লক্ষণের বিষয় সেটিকে চেষ্টা করেন। এই হচ্ছে সদৃশ্য লক্ষণ সৃষ্টিকে ওষুধ প্রয়োগ অর্থাৎ হোমিওপ্যাথি পদ্ধতি রোগ নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য। কোন ধরনের রিয়াল দেখি প্রকৃতপক্ষে আমরা দেখিও ক্রনিক কেসগুলোতে হোমিওপ্যাথি ছাড়া প্রকৃত আরোগ্য করা সম্ভব হয় না। প্রশ্ন, সব ভালো করতে পারি না, আমরা সব ভালো করতে পারি না। আমাদের হোমিওপ্যাথির অনেক সীমাবদ্ধতা আছে, যাব না। আমরা অ্যালোপ্যাথি থেকে নাই দেখাই কারণে এই সূত্রের এটি আমাদেরকে সমর্থন করে। অর্থাৎ যখন সদৃশ্য লক্ষণ সেগুলো প্রয়োগ করতে পারি আমরা, এবং একমাত্র হোমিওপ্যাথিতে করা হয় বিধায় রোগ নিরাময়ের এই পদ্ধতি হচ্ছে নির্ভরযোগ্য। আমরা বললে বলা করে শুধু হোমিওপ্যাথিরা বহু করে গল্প করে, আর কোন রোগ ভালো হয় না। ভালো হয় কোথায়? আপনি কেউ ভালো হচ্ছে না, সবাই পেলিয়েটিভ কন্ডিশন, উপসর্গের মধ্যে থাকেন। বা আমরা যেটাকে বলছিলাম যে তার ই থাকে, মানে উপশমদায়ক থাকে, উপশমে থাকে, এলিভেশন, এই উপশমে থাকে, এটা সে আরোগ্য হয়। প্রেশার ওষুধ আরোগ্য হয় উপশমে, ডায়াবেটিস আরোগ্য হয় উপশমে থাকে, গ্যাস্ট্রিক আরোগ্য হয় উপশমে থাকে, শ্বাসকষ্ট আরোগ্য হয় উপশমে থাকে। তাদের কোনটি আরোগ্য হয়? কোনটি আরোগ্য? কিন্তু আমরা দেখছি প্রেশার পারি না হয়তো, কিন্তু আমরা দেখছি একজন রোগী প্রেশার নিয়ে আসছে, অনেক সমস্যার সঙ্গে ওষুধ প্রয়োগের পরে ওষুধ চলে গেছে, তার প্রেশার, এটা আমরা প্রতিনিয়ত দেখি। ডায়াবেটিস ছিল, তার কিডনি ব্যথা প্রচুর পরিমাণে, বাতের সমস্যা হয়েছে, তার বাতাস লক্ষণ দূর হয়ে গেছে, তার সুগার বাড়ছে, এটা আমরা দেখি। এই কারণে এই লক্ষণ আমাদেরকে সংগ্রহ করা উচিত। তাহলে এই হলো এই আপনাদের মূল কথা। অ্যান্টিপ্যাথি চিকিৎসায় সাময়িক উপশম হয়। আমরা ফিরে আসে, এটা 23 নাম্বার 25 নাম্বার প্রশ্ন হচ্ছে, হানিম্যান বলছেন আমাদের এই যে অভিজ্ঞতা উপযুক্ত মাত্রায় প্রয়োগকৃত রোগকে দ্রুত
এবং স্থিরতরে সারাতে পারে। এটা হলো 25 নম্বর অ্যাপয়েন্টমেন্টের কথা। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের বিশুদ্ধ অভিজ্ঞতা থেকে হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রমাণ করে যে উপযুক্ত শক্তি এবং সূক্ষ্ম মাত্রায় প্রয়োগকৃত সর্বাধিক লক্ষণযুক্ত সৃষ্টিকারী ঔষধি যে কোনো রোগকে দ্রুত, সম্পূর্ণ এবং স্থিরস্থায়ী ভাবে নির্মূল করতে পারে। এটা হলো 25 নম্বর অ্যাপয়েন্টমেন্টের কথা। এবং তিনি বলছেন শেষ কথা এখানে, অভিজ্ঞতায় প্রমাণিত উপযুক্ত মাত্রায় প্রয়োগকৃত সবচেয়ে সদৃশ্য লক্ষণ সৃষ্টিকারী ঔষধটি রোগকে দ্রুত এবং চিরতরে হারিয়ে তুলতে পারে। এই যে রিয়াল আরোগ্যটা কিন্তু হোমিওপ্যাথিতে হয় চিরতরে, একেবারে চিরতরে বলছে এখানে, চিরতরে। and leave none of them, মানে একেবারে এখানে বলছে যে আমাদের যে ওষুধ আছে একেবারে চিরতরে দূর করতে পারে কোন রোগকে দেয়ার ওন and leave none of them uncured, অর্থাৎ কোন রোগ আর অনিরাময় যোগ্য বা ভালো হয় না এমন থাকে না। কখন থাকে না? যখন আমরা লক্ষণ সমষ্টিকে নিতে পারি ঠিকভাবে। অর্থাৎ সব লক্ষণ দূর হয়ে যাওয়া মানেই রোগ দূর হয়ে যাওয়া, রোগী সুস্থ বা আরোগ্য লাভ করা, এটাকে আরোগ্য বলা হয়। আরোগ্যে যদি রিয়াল আরোগ্যে, যদি আমরা আরোগ্যের সঙ্গে আগেও আলোচনা করেছি, আমরা আরোগ্য হতে গেলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেয়ারফুলনেস থাকতে হবে, তার কোন লক্ষণ থাকতে পারবে না, সব লক্ষণ দূরীভূত হতে হবে। এবারে আমরা আসি 26 নম্বর প্রয়োজনে, আমরা একটা প্রয়োজন আলোচনা করবো 27 পর্যন্ত। This depended on the following homeopathics law of nature, which was sometimes indeed vaguely, অর্থাৎ অস্পষ্ট ভাবে সারমাইজড মানে অনুমান ভিত্তিক বা অনুমান করা, বাট নট হিদারটু মানে আগে যা ছিল আর কি, যা পূর্বে ছিল, fully recognized and to which is due every real cure that has ever taken place. A weaker dynamic, এখানেও আবার একটু ডাইনামিক বা গতিশীল কথা বলছেন, affection is the permanently extinguished, অর্থাৎ দূর করা, আমরা যেটা করি extinguished permanently in the living organism by a stronger one, if the latter is very similar to the former in the manifestation. লক্ষণ প্রকাশ করা, যেটা আমরা বলি, এই সূত্রের এটি প্রকৃতির নিম্নলিখিত হোমিওপ্যাথি নিয়মের উপর নির্ভর করে, যা আগে হয়তো অস্পষ্ট অনুমান করা হয়েছিল কিন্তু পুরোপুরি স্বীকৃত ছিল না, যার ফলেই পৃথিবীতে এ পর্যন্ত সকল প্রকৃত আরোগ্য সাধিত হয়েছে। জীবন্ত দেহে একটি অপেক্ষা দুর্বল, গতিশীল বা সূক্ষ্ম রোগ শক্তি তার চেয়ে শক্তিশালী আরেকটি রোগ শক্তি দ্বারা স্থিরতরে ধ্বংস বা দূর হয়ে যায়, যদি দ্বিতীয়টি তার লক্ষণ ও প্রকাশের দিক থেকে প্রথমটির অত্যন্ত সদৃশ্য বা একই রকম হয়। এই কথার, এই সূত্রের আমার ভাষায় বলি একটু, প্রকৃতির নিরাময় সূত্র যদি বলি, এটা এখানে বলা হচ্ছে প্রকৃতি কিভাবে আরোগ্য করে সে কথাটা বলা হচ্ছে। কিভাবে? জীবন্ত দেহে
বিদ্যমান একটি দুর্লভ রোগ শক্তি, যেটাকে আমরা ডিজিজ ফোর্স বলছি আমরা, তার চেয়ে শক্তিশালী কিন্তু লক্ষণগত অত্যন্ত সদৃশ্য আর একটি রোগ শক্তি। সেটি কোনটা? কিসের দ্বারা? ওষুধের দ্বারা। জীবনী শক্তির সঙ্গে মিলিত হয়ে ঔষধ শক্তি আর একটি রোগ শক্তি তৈরি করে, কৃত্রিম আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে। সেটির কথা বলা হচ্ছে এখানে, যা প্রকৃতি থেকে যে রোগ শক্তি রোগের সৃষ্টি হচ্ছে সেটিকে বিনাশ করতে পারে। অর্থাৎ জীব যে একটা রোগ বা মানব যে একটা রোগ আসলো, সেইটা তার চেয়ে শক্তিশালী হতে হবে। কোনটি? জীবনী শক্তি এবং শক্তির মিলনের ফলে যে রোগ তৈরি করে, সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ডিজিজ। যদি একটু শক্তিশালী না হয় তাহলে প্রাকৃতিক ভাবে সৃষ্ট রোগকে সে দূর করতে পারবে না। অর্থাৎ প্রকৃতির আরোগ্য নিয়মটা কেমন? এই সূত্রে কিন্তু প্রকৃতির আরোগ্যের কথা বলা হচ্ছে। ন্যাচারাল ভাবে কি আরোগ্য হয়? একটি শক্তিশালী রোগ অদৃশ্য রোগ শক্তি, যেটা ওষুধ, দেহে বিদ্যমান যে রোগটি থাকে, বিদ্যমান দুর্বল প্রাকৃতিক রোগ শক্তিকে চিরতরে ধ্বংস করতে পারে। এই কথাটা বারবার বলছি। অর্থাৎ দেহে যে রোগটি আসে থাকে বা রোগ তৈরি হয়, যখন সদৃশ ওষুধ প্রয়োগ হয় তখন কিন্তু জীবনী শক্তির সঙ্গে ঔষধ শক্তি মিলে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে, যা প্রাকৃতিক রোগের চেয়ে একটু শক্তিশালী হয়। শক্তিশালী হয় বিধায় সে দুর্বল রোগ শক্তিকে দেহ থেকে বিতাড়িত করতে পারে। এই হলো এই অ্যাফোরিজমের মূল কথা। অর্থাৎ প্রাকৃতিক ভাবে যে আরোগ্য করতে হয়, আমরা তো বলি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ইজ ন্যাচারাল, মানে ডিজিজ ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ট্রিটমেন্ট ইজ দ্য ন্যাচারাল। আমরা বলি বাংলায় যে রোগ প্রাকৃতিক, আরোগ্য প্রাকৃতিক। এই অ্যাফোরিজমে 26 নম্বর অ্যাফোরিজমে মূল কথাটা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্রাকৃতিক আরোগ্যের নিয়মটা। সেটির মূল কথা হচ্ছে যে প্রাকৃতিক ভাবে দেহে যে রোগ হয় সেইটার চেয়ে শক্তিশালী হবে আরোগ্য শক্তিটা। কিভাবে? জীবনী শক্তি এবং সঙ্গে ঔষধ শক্তি মিলিত হয়ে একটা কৃত্রিম রোগ শক্তি তৈরি করে, যা প্রাকৃতিক রোগ শক্তির চেয়ে শক্তিশালী। এবং সে কারণেই ওই কৃত্রিম রোগ শক্তিশালী হওয়ার কারণেই দেহ থেকে সে বিতাড়িত। যেমন আমরা দেখে থাকি পোড়া পাখি দিয়ে পোড়া মারে বা ঘুঘু দিয়ে ঘুঘু মারে, পালিত। অর্থাৎ ভিতরেরটা খাঁচার মধ্যে ডাকাডাকি করে, কাছে আসে, অনেক সময় খাঁচার ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে ওদের সঙ্গে যুদ্ধ করে তাকে এই সময় এসে তার শিকারী সে ধরে। আমরা দেখি ইয়াতে, আমরা যে টিকাগুলো নেই, টিকা, এটি কিন্তু একই ধরনের ঘটনা ঘটে। আমরা যে টিকাগুলো নেই, অর্থাৎ দেহে যখন এইচবিএইচ পজিটিভ হয় বা ভাইরাস নেওয়ার টিকা, যে কোনো টিকা আমরা যখন নেই, তখন বাইরে থেকে একটা টিকা দেওয়া হয় তাকে। অর্থাৎ ওই একই রোগের একটা টিকাকে ভিতরে দেওয়া হয় এবং সে পাহাড়ার মতো কাজ করে এবং ধীরে ধীরে থাকে, সেটিকে আর সে বেরোতে দেয় না, মানে ধ্বংস করতে পারে না, কিন্তু সে তার ক্ষমতা দেখা যায় সারা জীবন বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারে না, সে পাহাড়ের মতো কাজ করে, সে নিজে অবস্থান করে পাহাড়ের মতো কাজ করে। এই অপরিজমে এই কথা। 26 নম্বরে একটা টিকা আছে, পদ্ধতিকা আছে। এই পদ্ধতিকাতেও হ্যানিম্যান বলছেন এই যে প্রকৃতির যে নিয়মের কথা বলছি, প্রকৃতি আরোগ্য কিভাবে বলছে, আমরা আগে এত করে আলোচনা করলাম। অর্থাৎ এই যে সূত্রটাকে 26 নম্বর সূত্র, কি সূত্র ছিল সেটা? যে প্রকৃতির নিয়মের সূত্র, আরোগ্যের নিয়ম, প্রকৃতি আরোগ্যের নিয়ম। কিভাবে?
আবার একটু বলি, প্রাকৃতিক যে রোগ থাকে সেই রোগকে ভালো করতে হলে কৃত্রিম যে রোগ তৈরি হবে দেহে, ওষুধ শক্তি এবং জীবন শক্তি মিলে সেটি একটু বেশি পাওয়ারফুল বা শক্তিশালী হতে হবে, তাহলেই প্রাকৃতিক ভাবে আরোগ্য হবে। জোরাজুরি করা লাগবে আসলে। এই অ্যাফোরিজমের 26 নাম্বার অ্যাফোরিজমের পদ্ধতিকায় বলছে হ্যানিম্যান, একটি শক্তিশালী সদৃশ্য শক্তি দুর্বলটিকে স্থিরতরে ধ্বংস করে দেয়। এই পদ্ধতিকায় তিনি প্রকৃতি এবং মানব মনস্ত্র থেকে অত্যন্ত সুন্দর কিছু বাস্তব উদাহরণ দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করেছেন। কিভাবে সেটি? বিশ্বশক্তির ক্ষেত্রে আমাদের ভীষণ বলি, যেটাকে ভীষণ পাওয়ার যেটাকে বলি, ভোরের আকাশে যখন হ্যানিম্যান উদাহরণ দিয়েছেন, ভোরের আকাশে যখন সূর্যের শক্তিশালী আলোক করতে শুরু করে তখন মানুষের দৃষ্টিসীমা থেকে উজ্জ্বল বৃহস্পতি গ্রহটিও অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ সূর্যের আলো শক্তিশালী আলো দুর্বল আলোটিকে ঢেকে দেয়। একই উদাহরণ দিতে পারি চাঁদের বেলায়ও। আমরা রাতে চাঁদ দেখি, দিনের বেলায় চাঁদ কি হারিয়ে যায়? চাঁদ তো সেখানেই থাকে, যে দিনের আলোতে আমরা চাঁদের আলোকে দেখতে পারি না। শ্রবণ শক্তির বেলায় বলছে, যুদ্ধের ময়দানে কামানের বিকট বা জোরালো আওয়াজ এর কাছে মানুষের সাধারণ গলার স্বর পুরোপুরি প্রভাব পড়ে যায়। ধ্যান শক্তির বেলায় বলা হচ্ছে, যদি তাকে তীব্র গন্ধযুক্ত কোনো রশ্মি নেয় তবে তা আশেপাশের অন্য কোনো সাধারণ বা দুর্বল গন্ধ সে আর টের পায় না। মানসিক আবেগের ক্ষেত্রে হ্যানিম্যান বলছে এই পদ্ধতিকে, ধরুন এক ব্যক্তি নির্দিষ্ট কারণে দুঃখ বা শোকে কাতর, এমন সময় যদি তার জীবনের তার চেয়ে বড় কোনো ভয়াবহ শোকের খবর আসে, তবে সেই নূতন ও শক্তিশালী শক্তি তার আগের দুর্বল শক্তিকে মন থেকে পুরোপুরি মুছে ফেলে। এইভাবে আপনার আর কি খবর জানেন, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করে অনেক সময় দেখা যায় পায়ে গুলি লেগেছে, তখন আঘাত লেগেছে, তখন করে কি, ওইখানে পায়ে ভর দিতে পারছে না, কিন্তু তাকে এমন একটা সমস্যা তৈরি করে দেওয়া হয় দেহের অন্য কোনো অঙ্গে, যেটা নিরাপদ অঙ্গ, সেখানে যন্ত্রণা বেশি হয়, তখন করে কি, ওই যন্ত্রণাকে সে ভুলে যায়, সে অন্য যন্ত্রণার কথা ভাবতে থাকে, এবং এই সময় তার চিকিৎসা দেওয়া হয় যুদ্ধের ময়দানে। এই যে হ্যানিম্যান যেসব এই অ্যাফোরিজমে যেসব প্রাকৃতিক উদাহরণ একটি মানসিক আবেগের স্তর থেকে, একটি জ্ঞান শক্তির থেকে, একটি শ্রবণ শক্তির ক্ষেত্রে এবং একটি দৃশ্যশক্তির ক্ষেত্রে এই টিকাগুলোতে আলোচনা করেছেন, এই উদাহরণগুলির মাধ্যমে হ্যানিম্যান বুঝিয়েছেন মানব দেহে ঠিক একইভাবে একটি শক্তিশালী ঔষধ সদৃশ্য রোগ শক্তি প্রয়োগ করলে তা প্রাকৃতিক ভাবে দুর্বল রোগ শক্তিকে চিরতরে দূর করে দেয় বা বিনাশ করে। আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে রোগ শক্তিকে প্রাকৃতিক উপায়ে দেহ থেকে তাড়িয়ে দেয়। আমরা আর একটা পরিচয়ের কথা বলবো, কিউরেটিভ পাওয়ার অফ মেডিসিনস, মানে আমাদের ওষুধের আরোগ্যকারী শক্তি therefore depends on their symptoms। কিসের উপর নির্ভর করে? এই আমাদের ওষুধের আরোগ্যের শক্তি নির্ভর করে কিসের উপর? depends on their symptoms, লক্ষণের উপর। similar to disease but superior, রোগীর লক্ষণ সাথে যা সদৃশ্য হয়, মানে লক্ষণের মতো একই রকম, কিন্তু টু দি ডিজিজ বাট সুপারিয়ার বলছে এখানে, মানে অধিক শক্তিশালী বা শ্রেষ্ঠ কার চেয়ে? কৃত্রিম যে রোগটি দেহে ছিল সেটির চেয়ে।
রোগ শক্তির চেয়ে শক্তিশালী। এবারে বলছে মানে সুপারিয়ার টু ইট ইন স্ট্রেংথ, একেবারে অধিকতর শক্তিশালী। So that is individual case of disease, it most surely, radically, rapidly and permanently annihilated মানে annihilated মানে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত বা বিনাশপ্রাপ্ত বা নিশ্চিহ্ন হওয়া এরকম। and removed only by a medicine capable, সামর্থ্য আছে বা সামর্থ্যযোগ্য আর কি, of producing in the most similar and the complete manner to the totality of symptoms which are the same time are stronger than the disease. সুতরাং ওষুধের আরোগ্যের শক্তি তার এমন লক্ষণের উপর নির্ভর করে যা রোগীর লক্ষণের মতো একই রকম, কিন্তু শক্তির দিক থেকে রোগীর রোগ শক্তির চেয়ে শক্তিশালী। এই ঘুরিয়ে ফিরে একই কথা। অর্থাৎ যখন আরোগ্যকারী শক্তি ওষুধের, কার শক্তির? ওষুধের এমন লক্ষণের উপর নির্ভর করে। দেখেন এখানে দারুণ কথা বলছেন কিন্তু, অর্থাৎ আমরা ওষুধ দিয়েই ভাবি কি স্যার কোনো কাজ হয় নাই, কিন্তু হ্যানিম্যান এই 27 নম্বর অ্যাফোরিজমে একেবারে পরিষ্কার করছে বিষয়টি। কি করছে? কোন ধরনের ওষুধের আরোগ্যকারী শক্তি তার এমন লক্ষণের উপর নির্ভর করে যা রোগীর লক্ষণের মতোই একই রকম, কিন্তু শক্তির দিক থেকে রোগীর রোগ শক্তি শক্তিশালী। এখন এই রোগীর লক্ষণের মতো এখানে কিন্তু এই পিকুইলার, রেয়ার এইসব কথা কিন্তু আকারে নিতে বলা হচ্ছে। এর ফলে প্রতিটি স্বতন্ত্র রোগ কেবল তখনই সবচেয়ে নিশ্চিত, সম্পূর্ণরূপে দ্রুত এবং স্থিরস্থায়ী ভাবে দূর হয় যখন এমন একটি ওষুধ প্রয়োগ করা হয় যা মানব দেহের সম্পূর্ণ রোগীর লক্ষণ সমষ্টির মতো একদম হুবহু লক্ষণ তৈরি করতে সক্ষম হয়। দেখছেন এখানে এক লক্ষ কথা বলা হয় নাই, এই টোটাল অ্যাফোরিজম গুলোতেই সব জায়গাতেই টোটালিটি অফ সিম্পটমের কথা বলা হচ্ছে বারবার করে। আমরা একটি দুটি লক্ষণ নিয়ে রোগীর চিকিৎসা করলে কি করে তাকে তার সমস্ত লক্ষণকে বিনাশ করব, এটি সম্ভব নয়। এই কারণেই আমাদেরকে সিম্পটম অফ টোটালের কথা বলা হচ্ছে। এই অ্যাফোরিজমকে আমরা যদি বলি, সংক্ষেপে বলি, রোগ আরোগ্যের মূল শর্ত হলো নির্বাচিত ঔষধটিকে অবশ্যই প্রাকৃতিক রোগের সমলক্ষণ, অর্থাৎ রোগী দেহে যেসব লক্ষণ প্রকাশিত হচ্ছে সেই রকম মানে হতে হবে। একই সাথে শক্তির দিক থেকে তা প্রাকৃতিক রোগের চেয়ে অধিকতর শক্তিশালী হতে হবে। অর্থাৎ যেসব লক্ষণ রোগী প্রাকৃতিক ভাবে প্রকাশ করছে আমাদেরকে এমন একটি ঔষধ নির্বাচন করতে হবে যার মধ্যে রোগীর যেসব লক্ষণ প্রকাশ করছে সেই সব লক্ষণ থাকে, এবং ঔষধটি শক্তির দিক থেকেও প্রাকৃতিক শক্তির চেয়ে যেন কিছুটা শক্তিশালী হয়। সেটি কখন হবে? যখন সদৃশ্য হবে, তখন জীবনী শক্তির সঙ্গে মিলে সদৃশ্য হলে, কেবলমাত্র সদৃশ্য হলে, অদৃশ্য হলে জীবনী শক্তির সঙ্গে মিলে সে রোগ শক্তির চেয়ে একটু বেশি
কৃত্রিম রোগ শক্তি তৈরি করবে, যা ন্যাচারাল যে রোগ শক্তি বা ডিজিজ ফোর্স তার চেয়ে আর্টিফিশিয়াল ডিজিজ ফোর্স একটু পাওয়ারফুল হবে। কখন? যখন সব লক্ষণ মিলে ঔষধ শক্তি তৈরি, ঔষধ শক্তি এবং জীবন শক্তি মিলে একটা আর্টিফিশিয়াল ডিজিজ হবে, যা রোগ শক্তির চেয়ে পাওয়ারফুল হবে। ঠিক তখনই সেই রোগকে বিনাশ বা ধ্বংস করতে পারবে সমূলে, যেখানে আর কোনো লক্ষণ অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা এই অ্যাফোরিজমের মূল কথা যদি বলি, প্রকৃত আরোগ্যের জন্য নির্বাচন অবশ্যই প্রাকৃতিক রোগের সমলক্ষণ যুক্ত এবং শক্তির দিক থেকে তার চেয়ে বেশি শক্তিশালী হতে হবে। সমলক্ষণ হলে, সমলক্ষণ দিতে পারলে জীবনীর সঙ্গে সঙ্গে মিশে ঔষধ শক্তি অবশ্যই একটি পাওয়ারফুল আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করতে পারে এবং রোগ শক্তিকে, ন্যাচারাল ডিজিজ ফোর্স, সেটাকে বিনাশ করতে পারে। আমরা এই অ্যাফোরিজমে 18 থেকে 27 নম্বর আলোচনা করলাম। এইখানে আমরা একটু দেখি, এই যে আলোচনার উপসংহারটা একটু দেখি। 1, রোগ নির্ণয় এবং ওষুধের শক্তির প্রকৃত স্বরূপ। এখানে কথা বলেছেন হ্যানিম্যান, প্রমাণ করছেন রোগের কোনো অদৃশ্য কারণ খোঁজার চেষ্টা বৃথা, যেমন প্যাথোলজি টেস্ট, বরং রোগীর বাহ্যিক এবং মানসিক লক্ষণ সমষ্টি হলো চিকিৎসার একমাত্র নির্দেশক। অন্যদিকে ওষুধের আরোগ্যকারী শক্তি কোনো রাজকারী বিষয় নয়, তাত্ত্বিক অনুমানের উপর নির্ভরশীল নয়। সুস্থ মানবদেহে ঔষধ প্রয়োগ করে যে কৃত্রিম লক্ষণ বা পরিবর্তন দেখা যায়, সেটাই হলো ওষুধের রোগ সৃষ্টিকারী এবং নিরাময়কারী শক্তির একমাত্র বাস্তব প্রমাণ। হ্যানিম্যান যুক্তি এবং অভিজ্ঞতার আলোকে অন্য চিকিৎসা পদ্ধতিগুলো বাতিল করেছেন, সমালোচনা করেছেন। 23 নম্বর অ্যাফোরিজমে তিনি বলছেন, অ্যান্টিপ্যাথি চিকিৎসায় সাময়িক আরাম ঘটলেও পরবর্তী সময় ওই রোগগুলো ভয়ঙ্কর ভাবে বা আরো মারাত্মকভাবে ফিরে আসে। 22 নম্বর অ্যাফোরিজমে তিনি পাদুদিকায় অ্যান্টিপ্যাথির অসারতা এবং ভয়ঙ্কর দিকগুলো বলছেন। কিভাবে? যদি আপনি ওষুধ এমন ভাবে দেন যে লক্ষণ ভালো মেলেনি, সদৃশ্য হয়নি, তাহলে ওই ওষুধে নতুন নতুন রোগ তৈরি করতে পারে দেহে, যা ক্ষতির কারণ হয় দাঁড়াতে পারে মারাত্মক ভাবে। এরপরে লাস্টে বলছেন 27 নম্বর অ্যাফোরিজমে প্রকৃতির আরোগ্যের নিয়মের প্রতিষ্ঠার কথা বলছেন। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রকৃতির আরোগ্য নিয়ম। 26 এবং 27 নম্বর অ্যাফোরিজমে চমৎকার প্রকৃতির উদাহরণের কথা তিনি বলছেন। সূর্য আলো থেকে আমাদের কয়েকটা বলছে, সেখানে ইমোশনের কথা বলা হচ্ছে, প্রকৃতি আলোর কথা বলা হচ্ছে, এরকম 4 জায়গায় আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অকাট্যভাবে প্রমাণ করছেন যে মহাবিশ্বের চিরন্তন নিয়ম অনুযায়ী একটি শক্তিশালী সদৃশ্য শক্তি দুর্বল শক্তির দিকে সবসময়ই ধ্বংস করে দেয়। আমরা আলোচনার সার সংক্ষেপে যদি বলি, আরে ভাই এখন সার সংক্ষেপে আমরা বলি, এই আজকে আলোচনার একেবারে সংক্ষেপে বলবো। এই যে 10টি অ্যাফোরিজম এবং পাদদিকা 2টি পারদদিকা 22 এবং 26, আমরা যদি এই সার সংক্ষেপ বলি, রোগ নিরাময়ের একমাত্র নিশ্চিত, দ্রুত ও স্থায়ী উপশম এর উপায় হলো হোমিওপ্যাথি। প্রকৃত আরোগ্যের কথা বলছে এখানে। রোগীকে চিরতরে সুস্থ করতে হলে এমন একটি ঔষধ এই হোমিওপ্যাথিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যা সুস্থ দেহে রোগীর সম্পূর্ণ
এখানে দেখেন এই কথাটা বারবার প্রত্যেকটি একেবারে সে 18 থেকে 26 পর্যন্ত সব জায়গায় টোটালিটি অফ সিমটমের কথা বলা হচ্ছে। সম্পূর্ণ লক্ষণ সমষ্টির মতো হুবহু মেলে এবং যা যে ওষুধের সঙ্গে মিলবে সে ওষুধ যেন অধিক শক্তিশালী হয় এবং তা কৃত্রিম রোগ তৈরি করতে পারে, এরকম একটি ওষুধ দিয়েই প্রাকৃতিক নিয়মে শক্তিশালী কৃত্রিম এবং সদৃশ্য রোগ শক্তিটি ভেতরের দুর্বল এবং প্রাকৃতিক রোগটিকে সমূলে বা চিরতরে বিনাশ করা যায় এবং স্বাস্থ্যকে ফিরিয়ে আনা যায়। আমরা যারা বলি রোগীলিপি কেন লাগে, রোগীলিপি করা কেন দরকার, দেখুন 18 থেকে 27 নম্বর 10টি অ্যাফোরিজমে প্রত্যেকটা বলা হচ্ছে টোটালিটি অফ সিমটম এবং সেটি শারীরিক এবং মানসিক। অবশ্যই শারীরিক এবং মানসিক সর্বস্তরের লক্ষণ সংগ্রহ করেই ওষুধ নির্বাচনের কথা ভাবতে হয়, না হলে সঠিক ঔষধ নির্বাচন হয় না, সেটি হয়ে যায় অ্যান্টিপ্যাথির মতনই বা ওই যে ছোটপ্যাথি হাতুড়ে দোয়া খিচুড়ি, যা হ্যানিম্যান আর একটা বাংলা এখানে বলছে, সেটি আমরা 22 নম্বর ইয়াতে মানে অ্যাফোরিজমে দেখেছি। এই যে বিষয়গুলো অবশ্যই সিমটম অফ টোটালিটি হাইলাইট করতে দারুণ ভাবে এই কটা অ্যাফোরিজমে। আমরা যেন অবশ্যই রোগীলিপি না করে বিচার না করে ওষুধ না দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হয় না, হবে না। তো ধন্যবাদ, আপনারা 10-11 জনে শুনলেন। ধন্যবাদ জানাই। এইসব মৌলিক কথা কেউ শুনতে চায় না, ওনার লোকও পাওয়া যায় না, সবাই টাকা ইনকাম করবে কিন্তু আসলে কেউ শিখবে না। তো যাই হোক, যারা শুনলেন তাদের ধন্যবাদ জানাই। একটু বেশি সময় নিলাম আজকে, এজন্য আন্তরিক দুঃখিত, কারণ 10টি অ্যাফোরিজম আমি নিয়ে কথা বললাম একটু সংক্ষেপে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।